আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গাজী আরিফুর রহমান, ইউরোলজি বিশেষজ্ঞ। আমি জাতীয় কিডনি রোগ ইনস্টিটিউট ও ইউরোলজিতে ইউরোলজির সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি। আজকে আমি ইউরোলজির একটি কমন সমস্যা, যেমন কিডনিতে পাথর নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব। কিডনিতে পাথর হওয়ার বেশ কিছু কারণ আছে, যেমন কিডনি এবং কিডনি নালীর কোথাও যদি বাধা থাকে, সেটা জন্মগত হতে পারে, কিংবা পরবর্তী যে কোনো কারণে বাধা যদি থাকে, প্রস্রাবের ফ্লোতে যদি বাধা থাকে, তাহলে সেখানে কিডনি পাথর হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত হচ্ছে, যদি কোনো কারণে কিডনি নালী, প্রস্রাবের থলি এসব জায়গায় যদি বারবার ইনফেকশন হয়, অর্থাৎ জীবাণু সংক্রমণ হয়, তাহলে সেগুলোতেও কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু মেটাবলিক কজ আছে, যেমন হাইপার প্যারাথাইরয়েডিজম, তারপরে হাইপার ভিটামিনোসিস, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, তারপরে মিল্ক অ্যালকালি সিনড্রোম, এরকম আরও বেশ কিছু কারণ আছে, যেসব কারণে ইউরোলজি কিডনিতে পাথর হওয়া, কিডনি বা কিডনি নালীতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এছাড়া আরও কিছু কারণ আছে, যেমন ক্রনিক ইমোবিলাইজেশন, অনেক দিন ধরে একটা মানুষ শুয়ে বসে আছে, কিংবা সেডেন্টারি লাইফস্টাইল, প্রচণ্ড গরম, এই ধরনের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও কাজ করে কিডনি পাথর হওয়ার জন্য। টাইপস, কী ধরনের পাথর আছে? সাধারণত কিডনি পাথরগুলো দুই ধরনের। একটা হচ্ছে রেডিও ওপেক, যেটা এক্সরেতে ধরা যায়, আর একটা হচ্ছে রেডিও লুসেন্ট, যেটা সাধারণত এক্সরেতে ধরা যায় না। সেই ধরনের পাথরগুলো ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে সিটি স্ক্যানের সাহায্য নিতে হয়। এছাড়াও আমরা যদি কিডনি পাথরগুলো মানে কম্পোজিশন ওয়াইজ চিন্তা করি, যেমন অক্সালেট স্টোনটা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি, অ্যাবাউট 80% অক্সালেট স্টোন। এছাড়াও আছে ইউরিক অ্যাসিড স্টোন, তারপরে আছে জ্যান্থিন স্টোন, ইন্ডিনাভের স্টোন, ব্রুসাইট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম, এই ধরনের বিভিন্ন রকম পাথর আছে। এই পাথরগুলো কোনো রোগীর যদি হয় কিডনি পাথর, তা সে রোগীর কী সাইন সিমটম নিয়ে প্রেজেন্ট করবে? প্রথমত হচ্ছে রোগী ব্যথা থাকবে, যেই পাশে কিডনিতে পাথর হয়েছে সাধারণত সেই পাশে একটা ডাল পেইন থাকবে, সেই ব্যথাটার একটা ফিক্সড পেইনও থাকতে পারে, অথবা সেটা একটু রেডিয়েশন বা অর্থাৎ সেইটা সামনে অ্যান্টিরিয়র লোইন পেইন বলি আমরা সাধারণত, লোইন বা ফ্লাঙ্কে পেইন, এবং সেই ব্যথাটা সামনের দিকে আসতে পারে, সামনের দিকে বা থাইয়ে বা লিঙ্গে এই ব্যথাটা ট্রান্সফার হতে পারে ব্যথা। দ্বিতীয় কথা হচ্ছে, পেশেন্টের অনেক সময় ব্যথায় বমি ভাব থাকতে পারে, নশিয়া বা বমির ভাব থাকলে আমাকে বমি করেও দিতে পারে, এমন হতে পারে। তৃতীয়ত হচ্ছে, প্রস্রাবের সাথে লাল রক্ত বা রক্ত মিশ্রিত প্রস্রাব হতে পারে। আর হচ্ছে অনেক সময় রোগীর প্রস্রাবের সাথে পাথরও বের হয় অনেক সময়। এই ধরনের সাইন সিমটমগুলো যদি থাকে, তাহলে ধরে নিতে হবে যে রোগীর পাথর হয়েছে, কিডনি বা কিডনি নালীতে পাথর হয়েছে, একটা ধারণা করতে পারবে আর কি। এখন এই ধরনের সমস্যা থাকলে রোগী প্রথমে কি করবে? রোগী প্রথমে একজন ইউরোলজিস্টের কাছে শরণাপন্ন হবেন, এবং ইউরোলজিস্ট তাকে বিভিন্ন প্রশ্ন করে তার হিস্ট্রি নিয়ে একটা ধারণা করবেন, এবং সেই অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেবেন। সাধারণত কিডনি পাথরের জন্য আমরা একটা প্রস্রাবের একটা ইউরিনারি, অর্থাৎ একটা রুটিন এক্সামিনেশন করতে দিই, সাথে সেরাম ক্রিয়েটিনিন এবং একটা এক্সরে কেইউবি রিজনে, কিডনি ইউরিনারি ব্লাডার প্রোস্টেট রিজনের একটা এক্সরে এবং একটা আলট্রাসোনোগ্রাম কেইউবি রিজন করি আমরা সাধারণত। এটার মাধ্যমে আমরা রোগীর পাথর আছে কিনা সেটা একটা ধারণা পাওয়ার চেষ্টা করি। কোনো রোগীর ক্ষেত্রে যদি পাথর ধরতে না পারি এক্সরেতে, সেটা হচ্ছে রেডিওলুসিন স্টোন, সাইন সিমটম যদি সাপোর্ট করে, সেই ধরনের রোগীগুলোকে আমরা সাধারণত সিটি স্ক্যানের মাধ্যমে ওই পাথর আছে কিনা সেটা আমরা কনফার্ম হই। এখন রোগ নির্ণয় হয়ে গেল, যদি পাথর কিডনিতে পাথর বা কিডনি ইউরেটারে যদি পাথর নির্ণয় হইল, এখন আমরা এর চিকিৎসার জন্য রোগীর পাথরটা কোন জায়গায় আছে এবং পাথরের কম্পোজিশন কী, সেই অনুযায়ী রোগীর চিকিৎসা করতে হয়। যেমন যদি পাথরের সাইজের উপর একটা ডিপেন্ড করে কিডনির কম্পোজিশন। যদি আমাদের কাছে অপশন কী আছে, আমরা ইএসডাব্লিউ একটা অপশন আছে, যেটার মাধ্যমে কাটা বা চেনা বা ছাড়াই আমরা কিডনি পাথরটাকে ওই জায়গায় রেখে ভেঙে দিতে পারি। আরেকটা পদ্ধতি হচ্ছে পিসিএনএল, অর্থাৎ একটা ছোট একটা ফুটা করার মাধ্যমে ওই দিক দিয়ে আমরা শকওয়েভের মাধ্যমে এই পাথরটা ভেঙে দিতে পারি। এর তৃতীয় আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে কিডনি পাথরটা অপারেশন করা হয়। সাধারণত এই ধরনের পদ্ধতিগুলোর মাধ্যমেই একজন ইউরোলজিস্ট পাথরগুলো অপারেশন করে থাকেন। এছাড়াও যে কনভেনশনাল যে প্রচলিত পদ্ধতি, পেট কেটে বড় করে অপারেশন করে পাথর বের করে আনা যায়, সেটা সাধারণত ইউরোলজিস্টরা এই ধরনের অপারেশন করেন না, এটা অন্য জেনারেল সার্জন বা অন্যরা হয়তো করে থাকতে পারেন।
এই হলো অপারেশনের এবং কিডনি পাথর চিকিৎসা। এখন কিডনি পাথর হলে এটা কিন্তু একটি জীবনব্যাপী একটি প্রক্রিয়া, হ্যাঁ, অনেক দিন আরও একবার পাথর হওয়া মানে তার কিন্তু পরবর্তী 10 বছরে 50% চান্স আছে তার আবার পাথর হওয়ার। তো সেক্ষেত্রে আমরা রোগীকে কিছু আমরা নিয়মকানুন মেনে চলতে বলি, যেমন অন্তত 2 থেকে 3 লিটার প্রস্রাব হবে এইরকম পরিমাণ পানি খেতে বলি। তারপরে হচ্ছে যেই পাথরটা বের করলাম অপারেশনের মাধ্যমে সেটার স্টোন কম্পোজিশন দেখে সেই অনুযায়ী কিছু আমরা নিয়মকানুন মেনে চলতে বলি। যেমন অক্সালেট স্টোন হলে এক ধরনের ব্যাপার, ইউরিক অ্যাসিড স্টোন হলে আরেক ধরনের লাইফস্টাইল। এগুলো আমরা ওই স্টোনের অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে আমরা কিছু লাইফস্টাইলে চেঞ্জ আনতে বলি বা খাদ্য অভ্যাসের কিছু পরিবর্তন করতে বলি। আচ্ছা, এখন আমরা স্টোনের প্রিভেনশন নিয়ে বা কীভাবে প্রতিকার করা যাবে সেইটা নিয়ে একটু বলি। স্টোনের কম্পোজিশন, স্টোনের কী স্টোনটা হয়েছে তার সেটার উপর ডিপেন্ড করে তার লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসে কিছু চেঞ্জ আনতে হবে। যেমন একটা ইন জেনারেল লাইফস্টাইল আছে, যেটা হচ্ছে আপনি এমন পরিমাণ পানি খাবেন যাতে অন্তত 2 থেকে 2.5 লিটার যাতে প্রস্রাব হয়, হ্যাঁ, এই পরিমাণ আপনাকে করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে পাথরটা আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি কমন অক্সালেট স্টোন, অ্যাবাউট 80-85% অক্সালেট স্টোন। অক্সালেট কন্টেনিং ফুডগুলো কম খেতে হবে অক্সালেট স্টোন যদি হয়। অক্সালেট কন্টেনিং ফুড হচ্ছে মাটির নিচে যে সবজিগুলো, যেমন কচু, তারপরে হচ্ছে পালং শাক, হ্যাঁ, তারপরে চকলেট, বাদাম, বিভিন্ন রকম খাবার, এগুলোর মধ্যে অক্সালেটের পরিমাণ বেশি থাকে। এই ধরনের খাবারগুলো একটু অ্যাভয়েড করতে হবে বা কম খেতে হবে। আর ইউরিক অ্যাসিড স্টোন হচ্ছে আমাদের মোটামুটি সেকেন্ড মোস্ট কমন স্টোন। ইউরিক অ্যাসিড হচ্ছে পিউরিন মেটাবলিজমের মাধ্যমে ইউরিক অ্যাসিড স্টোন হয়। লাল রেড মিট যেগুলো আছে, যেমন গরু, খাসি বা যেসব মহিষ, যেগুলো মাংস লাল রেড মিট, এই ধরনের মাংসগুলো পরিমাণ একেবারে কম খেতে হবে, তাহলে ইউরিক অ্যাসিড স্টোন হবে না। আর অন্যান্য যে স্টোনগুলো আছে সেগুলো স্টোনের কম্পোজিশন উপর এবং ইউরিনের পিএইচের উপর ডিপেন্ড করে, সেটা অ্যাসিডিক নাকি অ্যালকালিক স্টোন সেটার উপর ডিপেন্ড করে ওর প্রিভেনশনটা করবে। যেমন কারো যদি অ্যাসিডিক স্টোন হয়, যেমন এই ইউরিক অ্যাসিড স্টোন, তাহলে সে তার প্রস্রাবকে সাধারণত অ্যালকালি করার জন্য যে ব্যবস্থা থাকে সেটাই নেবে। কারো যদি অ্যালকালাইন স্টোন হয়, যেমন স্টোবাইড স্টোন বা ইনফেক্টিভ স্টোন, সেই প্রস্রাবটাকে অ্যাসিডিক করার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিবে ডাক্তার, তাহলে তার স্টোনটা প্রিভেনশন মানে প্রতিকার হবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।